কিন্তু পরিস্থিতি তো আগের মতো নেই বাবা। আমাদের দুজনকে মিলেই এখন এই কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে, এটাই বাস্তব। খোটা কেন দেবে দিদি? সততার সাথে নিজের পরিশ্রমে উপার্জনের চেয়ে বড় আর সম্মানের কাজ কি কিছু হতে পারে? আমি এই কাঠের তক্তাটার ওপর চাক দিয়ে সব সবজির দামগুলো স্পষ্ট করে লিখে দিচ্ছি, তাহলে ক্রেতাদের দাম নিয়ে বারবার জিজ্ঞেস করতে হবে না। আপনারা কি অনেক দূর থেকে আসছেন? এই ঝড় বৃষ্টির মধ্যে কাঁচা রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো পুরো ভিজে যাবেন। হ্যাঁ মা, আমরা অনেক দূর থেকে আসছি। হঠাৎ এই অচেনা রাস্তায় এসে মেঘ দেখে বড় বিপদে পড়ে গেলাম। আমাদের সাথেই তরুণ ছেলেও আছে। আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে মাঝ রাস্তায় আটকে গেছি। আপনারা আর এক পাও এগোবেন না। আমাদের এই ছোট ঘরে এসে একটু বিশ্রাম নিন, আকাশ ভালো হলে যাবেন। কিন্তু মা, আমরা একদম অচেনা মানুষ। এভাবে আপনার সংসারে আশ্রয় নিলে আপনাদের আবার কোনো অসুবিধা হবে না তো? বিপদের সময় চেনা অচেনা বলে কিছু নেই বাবা। আমার সামর্থ্য সামান্য হলেও অতিথিদের বসার মধ্যে একটু জায়গা হবে। আপনার এই দয়া আমরা কোনোদিন ভুলব না। বড্ড ক্লান্ত লাগছিল, একটু বসার জায়গা পেয়ে প্রাণ ফিরে পেলাম। আপনারা ঘরের বারান্দায় এসে বসুন, আমি হাত মুখ ধোয়ার জল দিচ্ছি, একটু জিরিয়ে নিন। মা, এই ঝড় বৃষ্টির রাতে একেবারে অচেনা মানুষকে ঘরে আশ্রয় দিলে কোনো সমস্যা হবে না তো? আমার কেমন যেন ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই রে মা। মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোই তো আমাদের মতো সংসারী মানুষদের কাজ। তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু বাবা বাজার থেকে ফিরলে এদের দেখে আবার কিছু মনে করবেন না তো? তোর বাবা সহজ সরল মানুষ, এসব নিয়ে উনি কখনো রাগ করেন না। তুই বরং চা আর মুড়ির থালাটা অতিথিদের কাছে নিয়ে চল। মা, আমি কি আপনাদের কোনো কাজে একটু সাহায্য করব? এভাবে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছে। আরে না না, আপনি কেন কাজ করবেন? আপনি তো আমাদের অতিথি, একটু শান্ত হয়ে বসুন। অচেনা একটা জায়গায় এসে আপনাদের কাছ থেকে এমন ভালোবাসা পাবো তা আমরা কখনো আশা করিনি। আপনারা সত্যিই খুব ভালো। নিন খালাম্মা, গরম চা আর মুড়ি খেয়ে নিন। এই মেঘলা বাতাসে শরীরটা একটু গরম হলে ভালো লাগবে। রবিন ভাই, আপনাদের আসল বাড়ি কোথায়? এই দুর্যোগের মধ্যে আপনাদের যাত্রা এভাবে মাঝপথে আটকে গেল কেন? আমাদের বাড়ি তো অনেক দূরে ভাই। কাজের সূত্রে সপরিবারে কুশলপুরে যাচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে গাড়ির চাকাটাই ভেঙে গেল। রাস্তায় বড্ড কাদা ভাইয়া। এই বৃষ্টির কারণে চারিদিকে রাস্তাঘাট বন্ধ। মনে হচ্ছে আরও 2-1 দিন এখানেই থাকতে হবে। ওসব নিয়ে একদম ভাববেন না। আমাদের এই ঘরটা ছোট হতে পারে, কিন্তু আমাদের মনটা মোটেও ছোট নয়। আপনার এই কথায় আমাদের মনে সব সংকোচ কেটে গেল নিতাই ভাই। এই বিপদে আপনি আমাদের পরম আত্মীয়ের মতো আগলে রাখলেন। মানুষ মানুষের জন্য ভাই। আপনারা যতদিন ইচ্ছে এখানে থাকুন। আমাদের ডাল ভাত যা জোটে সবাই মিলে ভাগ করে খাবো। আপনাদের এই ঋণ আমরা কিভাবে শোধ করব জানি না। এমন ভালো মানুষ আজকালকার দিনে সত্যি খুব কম দেখা যায়। শোধ করার কথা বলে আমাদের পর করবেন না। এখন হাত চালান, ঠান্ডা হয়ে গেলে এই খিচুড়ি খেতে ভালো লাগবে না। রাহুল ভাই, আমরা তো আপনাদের এখানে অতিথি হয়ে এসেছি, কিন্তু এভাবে প্রতিদিন বসে বসে খেতে আমার বড্ড অস্বস্তি লাগে। অমন কথা বলো না তন্ময়, তোমরা আমাদের অতিথি, তোমাদের দেখাশোনা করা তো আমাদের পরিবারের কর্তব্য। তা ঠিক, কিন্তু আমি একটু কর্মঠ মানুষ তো, তাই চুপচাপ বসে থাকতে পারি না। আজ আমাকে কিছু কাজ করতে দাও। আচ্ছা বেশ, তাহলে এই নাও বাজারের তালিকার থলিটা। দুজনে মিলে সবজি আর চাল ডালগুলো আজ একটু ভালো করে দেখে শুনে কিনি। বাহ, এই তো ভালো হলো। তুমি শুধু দামটা বলবে, আর দোকান থেকে জিনিসগুলো গুনে ঝুড়িতে তোলার দায়িত্ব আমার। তোমার গায়ে তো বেশ ভালো শক্তি আছে দেখছি। এই বড় চালের বস্তাটা তো তবে তুমি আজ বাড়ি পর্যন্ত বয়ে নিয়েছ। 1 বস্তা কেন? তুমি বললে আমি 2 বস্তা চাল একাই নিয়ে যেতে পারবো। পরিশ্রমের কাজে আমি কখনো ভয় পাই না। তোমার মতো এমন দায়িত্বশীল বন্ধু পেয়ে আমারও খুব ভালো লাগছে তন্ময়। চলো ওই কোণের দোকানে থেকে তাজা সবজিগুলো আগে কিনি। বাসন্তীদি, তোমরা আমাকে তো কোনো কাজই করতে দিতে চাও না। অতিথি হয়ে এমন হাত গুটিয়ে বসে থাকলে নিজের কাছেই খারাপ লাগে। তুমি আবার ওসব কথা কেন মুখে আনছো শিলা?
তোমরা তো এখন আর অতিথি নও, এই কয়েকদিনে তোমরা আমাদের ঘরের মানুষ হয়ে গেছো। হ্যাঁ খালাম্মা, তুমি আসার পর থেকে আমাদের এই নিঝুম বাড়িটা সারাক্ষণ গল্প আর হাসি খুশিতে একদম মুখর হয়ে থাকে। তোমরা মা মেয়ে মিলে যেভাবে আমাকে আপন করে নিলে, আমার মনেই হচ্ছে না যে আমি অন্য কারোর বাড়িতে আছি। এই তো জীবন বোন, মানুষের সাথে মানুষের এই যে মনের মিল, এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। মা, পটলগুলো কি এভাবে লম্বা করেই কাটবো, নাকি আলুগুলোর মতো একটু গোল গোল করে কেটে রাখবো? আলুগুলোর মতো গোল করেই কাট, তাহলে উনুনের আগুনে তাড়াতাড়ি সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। দাও মা, কাঁচামরিচগুলো আমিই বোটা ছাড়িয়ে পরিষ্কার করে দিই। তিনজন একসাথে হাত লাগালে কাজটা নিমেষেই শেষ হয়ে যাবে। রবিন ভাই, আমাদের এই গ্রামীণ জীবনটা বড়ই অনিশ্চিত। আমার এই দিন মজুরের কাজটা খুব একটা স্থায়ী নয়, প্রতিদিন কাজ জোটেও না। আমি বুঝতে পারছি নিতাই ভাই। আমার নিজের জীবনটাও একসময় অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। কত রাত যে না খেয়ে কেটেছে। বাবা তো প্রতিদিন ভোরে কাজের খোঁজে বাজারে যায়, কিন্তু কাজ না পেলে মলিন মুখে যখন ফিরে আসে তখন বড্ড কষ্ট হয়। মন ছোট করো না বাবা, সময় সব সময় একরকম থাকে না। তবে সৎ মানুষ পাশে থাকলে যে কোনো কঠিন পথই অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ ভাই, আপনার মতো একজন উদার মনের মানুষ পাশে বসে সাহস দিচ্ছে, এটাই এই মুহূর্তে আমার সবচেয়ে বড় পাওনা। আমরা যদি নিজেরা ছোট কোনো ব্যবসা শুরু করতে পারতাম, তবে হয়তো বাবার এই খাটুনি আর অনিশ্চয়তা কিছুটা কমতো। বুদ্ধিটা কিন্তু খুব ভালো রাহুল। ব্যবসা ছোট হোক বা বড়, নিজের একটা স্থায়ী কাজের ব্যবস্থা থাকা সংসারের জন্য বড্ড জরুরি। দেখা যাক কপালে কি আছে। তবে আপনার এই মূল্যবান কথাগুলো আমার মনের ভেতর নতুন করে এক উদ্দীপনা তৈরি করলো। রাহুল, আজ বাজারে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো ঠিকাদারই আমাকে কাজে নিল না। মিলের কাজটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বাবা, তুমি এভাবে ভেঙে পড়ো না। আজ কাজ মেনে তো কি হয়েছে, কাল নিশ্চয়ই অন্য কোনো জায়গায় একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রতিদিন এই এক দুশ্চিন্তা আমি আর নিতে পারছি না রে। কাজ না থাকলে এই বড় সংসারের চাল ডাল কেনার টাকা কোত্থেকে আসবে? আমি তো এখন বড় হয়েছি বাবা, আমিও তো কাল থেকে কাজের খোঁজে বের হব। তুমি একাই শুধু শুধু এত কষ্ট করবে না। তুই তো পড়াশোনা করছিস বাবা, তোকে এখন এই কষ্টের মধ্যে আমি কিছুতেই জড়াতে দিতে পারি না। সংসার চালানোর দায়িত্ব আমার। কিন্তু পরিস্থিতি তো আগের মতো নেই বাবা। আমাদের দুজনকে মিলেই এখন এই কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে, এটাই বাস্তব। দেখা যাক কি হয়। আপাতত চল বাড়ির দিকে যাই। তোর মা আবার এত বেলা পর্যন্ত আমাদের না দেখে চিন্তা করবে। হ্যাঁ বাবা, চলো। রবিন কাকারাও ঘরে অপেক্ষা করছেন, তাদের সামনে অন্তত তুমি নিজের মুখটা এমন মলিন করে রেখো না। বাসন্তী, আজ একটা খারাপ খবর আছে। মিলের মালিক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে লোকসানের কারণে মিলের কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। কাজ বন্ধ হয়ে গেছে বলে তুমি এভাবে হাত পা ছেড়ে বসে থেকো না। একটা পথ বন্ধ হলে উপরওয়ালা অন্য পথ ঠিক খুলে দেবেন। হ্যাঁ বাবা, মা একদম ঠিক কথা বলেছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তবে নিশ্চয়ই নতুন কোনো কাজের উপায় বের হবে। তোরা বুঝবি না রে মায়া, এই বয়সে এসে নতুন করে কাজ খোঁজা আর হুট করে অন্য কিছু শুরু করা কতটা কঠিন। কঠিন হলেও আমাদের তো বসে থাকলে চলবে না। ঘরের চাল বাড়ন্ত, ছেলেটার কলেজে খরচ আছে, আমাদের শক্ত হতেই হবে। আমি কাল থেকেই পাশের বাড়ির সেলাইয়ের কাজগুলো নিয়ে আসবো মা। ওখান থেকে যা আয় হবে তাতে আমাদের প্রতিদিনের ডাল ভাত চলে যাবে। তোদের এই সাহস দেখে আমার নিজের ভেতরের ভয়টা কিছুটা কমেছে, কিন্তু মূলধন ছাড়া নতুন কিছু করা তো অসম্ভব। টাকা পয়সার কথা পরে ভাবা যাবে, এখন তোমরা হাত মুখ ধুয়ে নাও। রাতের খাবারটা অন্তত সবাই মিলে একসাথে খেয়ে নি। নিতাই ভাই, আমরা সকালে রাহুলের মুখে সব শুনতে পারলাম। এই বিপদের দিনে আপনারা একা নন, আমরাও আপনাদের পাশে আছি। হ্যাঁ ভাই, আপনারা আমাদের যেভাবে আশ্রয় দিয়েছেন তাতে আপনাদের এই সংকটে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। বাবা ঠিকই বলছে কাকু,
আমার কাছে জমানো কিছু টাকা আছে, সেটা দিয়ে আপনি নতুন কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন। না না তন্ময় বাবা, তোমরা আমাদের অতিথি, তোমাদের টাকা নিয়ে আমি নিজে সংসার চালাবো এমন মানুষ আমি নই। আপনি এটাকে অন্য মানুষদের টাকা ভাবছেন কেন নিতাই ভাই? বিপদের সময় একে অপরকে সাহায্য করা তো মানুষের ধর্ম। আমি দিনমজুর মানুষ ভাই, নিজের পরিশ্রমে খেতে অভ্যস্ত। কারো ওপর এভাবে বোঝা হয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বোঝা কেন হব ভাই? এই সাহায্য তো আমরা আপনাদের চিরদিনের জন্য দিচ্ছি না, ব্যবসা দাঁড়িয়ে গেলে আপনি ফেরত দিয়ে দেবেন। হ্যাঁ ভাই, দ্বিধা ছেড়ে ফেলুন। তন্ময় আর রাহুল মিলে আজ বাজারে গিয়ে একটা ভালো কাজের খোঁজ খবর নিক, এটাই ভালো হবে। নিতাই ভাই, এই চারপাশের দোকানগুলো একটু ভালো করে খেয়াল করুন। এই বর্ষার দিনে বাজারে কোন সবজিটা সবচেয়ে বিক্রি হচ্ছে? বাবা, আমি এতক্ষণ ধরে দেখলাম যে আলু, পেঁয়াজ আর কাঁচা মরিচের দোকানেই মানুষের লাইন সবচেয়ে বেশি লম্বা। হ্যাঁ তন্ময় বাবা, এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস। মানুষ অন্য কিছু না কিনলেও প্রতিদিন রান্নার জন্য এগুলো কিনবেই, এটা খুব স্বাভাবিক। তাহলে কাকা, আপনি এই কাঁচামাল বা সবজির ব্যবসাটাই শুরু করে দিন না কেন? এখানে লোকসানের ঝুঁকি অনেক কম থাকে। ব্যবসা শুরুর আইডিয়াটা ভালো, কিন্তু আমি তো কোনোদিন একা এমন দোকান চালাইনি। পাইকারি বাজার থেকে কিভাবে মাল কিনতে হয় তাও জানি না। ওসব নিয়ে একদম চিন্তা করবেন না নিতাই ভাই। তন্ময় আর রাহুল তো আছেই, ওরা ভোরবেলা পাইকারি আড়ত থেকে সব ভালো সবজি কিনে আনবে। হ্যাঁ কাকু, আমি নিজে রাহুলের সাথে আড়তে যাব। কোন সবজির কেমন দাম তা ভালো করে যাচাই করে তবেই আমরা দোকানে মাল তুলব। তোমরাই যখন এত ভরসা দিচ্ছ, তখন আর দ্বিধা করে লাভ নেই। কাল থেকেই বাজারের এই কোণটাতে একটা ছোট জায়গা খুঁজি। বাসন্তীদি, তুমি নিতাই ভাইয়ের নতুন ব্যবসাটা নিয়ে একদম চিন্তা করো না। দেখবে সততার সাথে কাজ করলে সব ঠিক হবে। আমি শুধু ভাবছি রে শিলা, গ্রামের মানুষ আবার এই ছোট কাজ নিয়ে আমাদের খোঁটা দেবে না তো? আমার বড্ড ভয় করছে। খোটা কেন দেবে দিদি? সততার সাথে নিজের পরিশ্রমে উপার্জনের চেয়ে বড় আর সম্মানের কাজ কি কিছু হতে পারে? হ্যাঁ মা, মিনা খালাম্মা তো সেদিন বলেছিল যে অলস হয়ে বসে থাকার থেকে বাজারে ছোট একটা সবজির দোকান দেওয়া ভালো। তা অবশ্য ঠিকই বলেছিস। এই কঠিন সময়ে সংসারটা টিকিয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য। মানুষের কথায় কান দিলে তো চলবে না। আমি আর রাহুল ভাইয়া মিলে দোকানের সব হিসেব নিকেশ রাখবো। বাবাকে শুধু দোকানে বসে মাল বিক্রি করতে হবে। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা। সবাই মিলে হাত লাগালে কত কঠিন কাজও সহজ আর সুন্দর হয়ে যায় রে মা। তোমার এই কথাগুলো শুনে আমার মনের সব ভয় দূর হয়ে গেল শিলা। আমাদের এই নতুন শুরুটা যেন খুব ভালো হয়। নিতাই ভাই, এই নিন কিছু টাকা, দুটো নতুন বড় ঝুড়ি। এগুলো দিয়ে আজকের হাটে সবজি কেনার কাজটা শুরু করে দিন। রবিন ভাই, আপনি আমাদের জন্য যা করেছেন তা অনেক বেশি। আমি এই টাকা আর সাহায্য কিছুতেই নিজের হাতে নিতে পারবো না। আপনি আবার সেই একই ভুল করছেন ভাই। এটা কোনো বাইরের মানুষের সাহায্য নয়, এটা আমাদের ভেতরের এক গভীর সম্পর্কের দায়িত্ব। হ্যাঁ কাকু, বাবা একদম ঠিক বলেছে। আমরা তো আপনার পরিবারের সদস্য। আমাদের দেওয়া এই সামান্য উপহার আপনাকে নিতেই হবে। তোমরাই বলো, এই ঋণের বোঝা আমি কিভাবে শোধ করব? আমার মতো এক সাধারণ দিনমজুরকে তোমরা এত বড় সম্মান দিলে। শোধ করার কথা একদম মুখে আনবেন না নিতাই ভাই। আপনি ভালোবেসে আমাদের এই ঝড়ের রাতে আশ্রয় না দিলে আমাদের কি দশা হতো বলুন তো? রাহুল ভাইয়া তো আড়তের দিকে রওনা হয়ে গেছে কাকু। আমরা আর দেরি না করে এই ঝুড়িগুলো নিয়ে দ্রুত বাজারের দিকে যাই, চলেন। আচ্ছা চলো, ঈশ্বরের নাম নিয়ে আজ তবে নতুন একটা পথেই পা বাড়ানো যাক। তোমরা সাথে থাকলে আমার আর কোনো ভয় নেই। বাবা, লাল টমেটো আর কাঁচা মরিচগুলো সামনের দিকে রাখো। ওগুলো দেখতে বেশ তাজা লাগছে, ক্রেতারা এলেই যেন প্রথমে নজরে পড়ে। আমি এই কাঠের তক্তাটার ওপর চাক দিয়ে সব সবজির দামগুলো স্পষ্ট করে লিখে দিচ্ছি, তাহলে ক্রেতাদের দাম নিয়ে বারবার জিজ্ঞেস করতে হবে না। প্রথম দিন তো আমার কেমন যেন একটা ভয় আর সংকোচ কাজ করছে রে। দোকানে এসে মানুষ যদি দাম কষাকষি করে তবে কি বলবো? ভয়ের কিছু নেই বাবা,
আমরা আড়ত থেকে কম দামে এনেছি, তাই বাজারে অন্যদের চেয়ে একটু কম লাভেই ভালো জিনিস বিক্রি করব। ওই দেখুন কাকা, একজন ক্রেতা আমাদের দোকানের দিকেই এগিয়ে আসছেন। আপনি একদম সোজা হয়ে বসুন আর মুখে একটু হাসি রাখুন। আসুন আসুন ভাই, একদম ক্ষেতের তাজা আলু আর পটল আছে। দামও বাজারে অন্যদের চেয়ে আমরা অনেক কম রাখছি, নিয়ে যান। এই তো বাবা, প্রথম বিক্রিটা কিন্তু বেশ ভালোভাবেই হয়ে গেল। ক্রেতা ভাই তো কোনো দামাদামি না করেই পুরো একেবারে 2 কেজি আলু নিলেন। প্রথম শুরুটা দারুণ হয়েছে কাকু। আমাদের এই সততা আর সঠিক দামের কারণে দেখবেন দুপুরের মধ্যেই সব সবজি শেষ হয়ে যাবে। শিলা বোন, তোমাদের দোহাই আর ছেলের কঠোর পরিশ্রমে নিতাইয়ের সবজির ব্যবসাটা এখন প্রতিদিন ভালোই চলছে। আমি তো প্রথম দিনই বলেছিলাম দিদি, সততা আর পরিশ্রম যেখানে থাকে সেখানে উপরওয়ালা কখনো নিরাশ করেন না। সব আপনাদের উশিলায় হয়েছে রবিন ভাই। আপনারা সেই ঝড়ের রাতে আমাদের ঘরে না এলে আমরা তো কোনোদিন এই পথ খুঁজে পেতাম না। পথ তো দেখিয়েছেন ঈশ্বর দিদি, আমরা তো উশিলা মাত্র। তবে আমাদের আত্মীয়দের বাড়ি থেকে খবর এসেছে, এবার আমাদেরও যাওয়া দরকার। আর 2-1 দিন থেকে যাও না বোন, তোমরা চলে গেলেই পুরো বাড়িটা আমার কাছে ফাঁকা লাগবে। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। আপনারা আমাদের শুধু ব্যবসাই দেননি, বাঁচার নতুন সাহস দিয়েছেন। নিতাই ভাই, আমরা তবে এবার রওনা হলাম। ব্যবসাটা কিন্তু কোনো অবস্থাতেই অবহেলা করবেন না, সততার সাথে প্রতিটি দিন দোকানে বসবেন। আপনার এই মূল্যবান উপদেশ আমি সারা জীবন মাথায় রাখবো রবিন ভাই। যে কোনো প্রয়োজনে আমাকে একটা খবর দিতে কিন্তু ভুলবেন না। রাহুল ভাইয়া, তুমি কিন্তু বাবার পাশে সবসময় থাকবে। ব্যবসার হিসাবটা প্রতিদিন রাতে ভালো করে মেলাবে আর পরিশ্রম কখনো ছাড়বে না। তুমি একদম চিন্তা করো না তন্ময়, তুমি আমার ভাইয়ের মতো। তোমার দেওয়াই প্রতিটি পরামর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করব। রবিন ভাই, এই নিন সামান্য কিছু পথ খরচ আর রাধার হাতে তৈরি কিছু শুকনো পিঠে। এগুলো না নিলে আমার বড্ড কষ্ট হবে। পিঠেগুলো আমরা সানন্দে নিলাম ভাই, কিন্তু টাকাটা আপনি দোকানে আরো নতুন সবজি তোলার কাজে ব্যবহার করুন। কাকা, আমাদের জন্য দোয়া করবেন। রাহুল ভাইয়া, ভালো থেকো। সুযোগ পেলে আমাদের কলসপুরের বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা সবাই বেড়াতে এসো। হ্যাঁ তন্ময়, আমরা সুযোগ পেলেই যাব। তোমরা সাবধানে যেও। হ্যাঁ, রাস্তাঘাটের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো আছে। ওগো, আজকের বাজারেও তো দেখছি আমাদের দোকানে মানুষের বড্ড ভিড়। টমেটো আর ফুলকপিগুলো তো দুপুরের আগেই প্রায় শেষ হয়ে গেল। হ্যাঁ বাসন্তী, আমাদের এই দোকানের সুনাম এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। মানুষ জানে এখানে কম দামে একদম তাজা জিনিস পাওয়া যায়। বাবা, আমি আড়তদার কাকুর সাথে কথা বলে এসেছি। উনি কাল ভোরেই আমাদের জন্য আরও 2 বস্তা নতুন মিষ্টি আলু পাঠিয়ে দেবেন। খুব ভালো করেছিস বাবা। ওই যে অচেনা রবিন ভাই আর তন্ময় আমাদের ঘরে অতিথি হয়ে এসেছিল, ওরাই আমাদের জীবনের আসল ভরসা ছিল। হ্যাঁ গো, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ালে যে ঈশ্বর এভাবে পথ খুলে দেন তা আমি নিজের চোখে আজ দেখতে পাচ্ছি। আমাদের এই দোকানের পরিধি এখন অনেক বড় হয়েছে বাবা। আমরা সামনে আরও একজন মানুষকে আমাদের কাজে সাহায্যের জন্য রাখতে পারবো। হ্যাঁ রাহুল, আমরা নিজেরা যেভাবে কষ্ট থেকে উঠে এসেছি, এখন অন্য কোনো অভাবী মানুষকেও আমাদের পাশে টেনে নিতে হবে। একদম ঠিক কথা। ভালোবাসা আর মানুষের জন্য করা সাহায্য কখনো হারিয়ে যায় না, ঘুরে ফিরে তা নিজের সংসারেই ফেরত আসে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, নিতাই প্রথমে কেন রবীন্দ্রের সাহায্য নিতে চাইছিল না?